বিজয় বাড়ইয়ের ছোট মেয়ে আসছে বাড়িতে, তাই বাড়ির সকলে আজ ভীষণ ব্যস্ত, বিশেষ করে বিজয় বাড়ইয়ের স্ত্রী। বিজয় বাড়ইয়ের ৩ সন্তান, ২ কন্যা ১ পুত্র। বিজয় বাড়ই তার ২ কন্যাকে বেশ ভালোই সুপাত্রের হাতে তুলে দিতে পেরেছেন। তার ঘরেও লক্ষ্মী এসেছে, মানে তার ছেলেরও বিবাহ সম্পন্ন হয়েছে। ছেলের ঘরেও দুটো লক্ষ্মী এসেছে, কিন্তু তাতে বিজয় বাড়ই অখুশি না হলেও তার স্ত্রী অতটাও খুশি ছিলেন না। বিজয় বাড়ইয়ের ২ মেয়ের ঘরে পুত্র সন্তান। বড় মেয়ের কোল আলো করে 2টো পুত্র সন্তান, ছোট মেয়ের কোল আলো করে 1টি। ছোট মেয়ে আসার কথা হলে বিজয় বাড়ইয়ের বাড়ি হীরের চমকে চমকে ওঠে, কিন্তু বড় মেয়ে আসলে বিজয় বাড়ই হয়তো খুশি হন, কিন্তু তার বাড়ি অতটাও চমকে ওঠে না। ছোট মেয়ের নাম আদরিনী, না, বড় মেয়ের নাম মোটেও অভাগিনী নয়, সোহিনী। বিজয় বাড়ইয়ের ভালোই বয়স হয়েছে, তাই তার বুকের কাশিটা দিন দিন বেড়েই চলেছে। বিজয় বাড়ইয়ের 3 তলা বাড়ি, আছে গাড়ি, পুকুর, মাঠ ভরা ধান, অভাব তাকে ছুঁতেও পারে না। আদরিনীর বিয়ে হয়েছে যে পরিবারে, তারা জমিদার পরিবার থেকে কিছু কম যায় না। আদরিনীর স্বামী পেশায় ডাক্তার। সোহিনীর স্বামী গরিব হতে পারে, কিন্তু সুশিক্ষিত, ভদ্র, সভ্য, একজন পরিপূর্ণ মানুষ। একজন ভালো মানুষ হতে গেলে ঠিক যা যা গুণাগুণ প্রয়োজন, সোহিনীর স্বামীর মধ্যে সেই গুণগুলো পরিপূর্ণভাবেই ছিল। বিজয় বাড়ইয়ের স্ত্রী অলকা পান খেতে ভীষণ ভালোবাসেন। তিনি পান গালে দিয়ে বললেন, শোনো বৌমা, ছোট মেয়ে আসছে, জানোই তো ওর একটু রুচি অন্যরকম, সবকিছু যেন পরিপক্ত হয়, কেমন? বিজয় বাড়ইয়ের বৌমা সোনালী, সে মনে মনে রাগ হলেও মাথা নেড়ে বুঝিয়ে দিল, আচ্ছা বেশ। তার রাগ হওয়াটা অস্বাভাবিক কিছু ছিল না। ছোট মেয়ে এলে অলকা একটু বেশিই আদিক্ষেতা করতেন। ছোট মেয়ে এলে অলকার বাপের বাড়ির সকলে এসে উপস্থিত হতো। বোনেরা, ভাইয়েরা, ভাইয়ের বউ, বোনেদের স্বামীরা, বোনেদের সন্তানেরা, আরও অনেকেই। বাড়িতে যেন ছোটোখাটো মেলা বসে যেত, শুধু খাই আর খাইয়ের মেলা। যার ফলে সোনালীর একটু রাগ হতো। ছোট মেয়ের ছেলের বয়সই প্রায় 17 থেকে 18 বছর, তবুও ছোট মেয়েকে এমনভাবে আপ্যায়ন করা হয় যেন সে এই প্রথম এলো শ্বশুরবাড়ি থেকে। বাজারের সকল প্রকারের মাছ, সকল প্রকারের মাংস সেই সকাল থেকে রান্না চলেই যাচ্ছে, উনুন আর থামানোর উপায় নেই, তবু নাকি রান্নাই হচ্ছে না। অলকার এমনই কথা, অনেক কিছুতেই নাকি কম পড়ে যাচ্ছে, না জানি মেয়ে অসন্তুষ্ট হয়ে যায় কিনা। স্টেশনে আনতে পাঠানো হয়েছে আদরিনীকে, কখন গাড়ি আসে সেই অপেক্ষায় অলকা রাস্তায় একবার যায়, একবার ঘরে আসে। বিজয় বাড়ইয়ের ছেলে বিপ্লব, তার মেয়ে টিয়ার বয়স 7 বছর। সে ছুটতে এসে অলকার ডান হাতের আঙুল ধরে বলল, অলকার চোখ বড় বড় হয়ে উঠল। সে এক ঝটকায় টিয়ার হাত ছাড়িয়ে দিয়ে বলল, তোর মা শিখায় না এগুলো? বিজয় বাড়ই বলল, অলকা,
চুপ করো চুপ করো। ও ছেলে মানুষ, কি বলতে কি বলে ফেলেছে, এতে ওর মার দোষ কি? তুমি চুপই থাকো, এই যত দোষ তোমার। তুমি বৌমাকে মাথায় এমন ভাবে তুলে রেখেছো যে নাতি নাতনিকেও কিছু বলা যায় না। ছোট মেয়ের গাড়ি এসে দাঁড়ালো উঠোনের গেটে। অলকার গাল ভরা হাসি, তার খুশি যেন ধরে না। সে কোন পাশ দিয়ে মেয়ের কাছে দৌড়ে যাবে সে খুঁজেই যেন পাচ্ছে না। টিয়া তার ছোট পিসিকে দেখে ভীষণ খুশি। সে ছুটতে গিয়ে ছোট পিসিকে জড়িয়ে ধরল। ছোট পিসিও তাকে কোলে তুলে নিল এবং তার দু গালে চুমু দিতে লাগলো। তাকে জড়িয়ে ধরে অনেক আদর করতে লাগলো। অলকা হাসতে হাসতে বলল, ছোট পিসিমণি, ছোট পিসিমণি, আরে রে রে, টিয়াকে কত আদর না করছে, তাই না টিয়া, তাই না টিয়া? টিয়ার প্রতি অলকার এমন ভাব দেখে বাড়ির সকলে একে অন্যের দিকে তাকাতে লাগলো। তারা এইমাত্র যা দৃশ্য দেখলো টিয়ার প্রতি অলকার, তাতে তারা এই দৃশ্য দেখে অনেকটাই অবাক। অলকার যেন নাতনির প্রতি ভালোবাসায় আর ধরছে না। অলকা ছোট মেয়ের মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আরে মা, জামাই আসলো না? আদরিনী টিয়াকে কোল থেকে নামিয়ে বলল, না গো মা, ও কাল আসবে, আজকে সময় হলো না। আমার সোনার টুকরো জামাই আসলো না? আমার সোনার টুকরো জামাইয়ের জন্য কত কিছুই না রান্না করেছি, বলতো এখন সেগুলো কে খাবে? আহা, বললাম তো কাল আসবে। এক কাজ করো, ফ্রিজে তুলে রাখো, কালকে না হয় এসে খাবে, গরম করে দিও। দেখো তো মা আমার কি বলে, ওই ফ্রিজের খাবার আমি আমার সোনার টুকরো জামাইকে খাওয়াতে পারি? তুই বলতো। ছি ছি ছি, ও কথা মুখেও আনবি না। না না, কিছুতেই না। কালকে আমার বৌমা নতুন করে রান্না করে দেবে জামাইকে। আমার বৌমার হাতে জাদু আছে, তাই না বৌমা? অলকা তেল দিচ্ছে সেটা বুঝতে অসুবিধা হলো না সোহিনীর। তবু সে মাথা নাড়ালো মুচকি হেসে। সকলে মিলে ব্যাগপত্র ধরাধরি করে ছোট মেয়েকে ঘরে নিয়ে তুলল। ছোট মেয়ের আদরের শেষ নেই। কেউ হাওয়া করে, কেউ জল এনে দেয়, কেউ পায়ের চটিটা পর্যন্ত এগিয়ে দেয়। খানিক বাদে বিজয় বাড়োয়ের বড় মেয়ে অটো থেকে নামলো। বিজয় বাড়ো এগিয়ে গিয়ে মেয়ের হাত থেকে ব্যাগ নিয়ে তাকে নিয়ে এলো ঘরের ভেতরে। অলকা ছোট মেয়ের পাশের চেয়ারে বসে রয়েছে। সে সেখানে বসেই বলল, আরে মা, তুই এসে পড়েছিস? আমি তো ভাবলাম আজ বুঝি আর আসবি না। জানিস মা, জামাই কালকে আসবে। তুই তখন এসেই পড়েছিস। তুই না হয় জামাইয়ের জন্য কালকে রান্না করিস, ঠিক আছে? অলকার সাদাসিধে বড় জামাই ঘরে প্রবেশ করে মুচকি হেসে অলকাকে প্রণাম করে বলল, ভালো আছেন তো মা? আপনি তো এখন আমাদের বাড়িতে যানই না, সে কবে গিয়েছিলেন তাও মনেও পড়ে না। থাক থাক থাক, আর পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে টবে না। কি করে যাই বলো? জানোই তো ছোট মেয়ে আসলে আমার কত কাজ বেড়ে যায়, তাই আর যাওয়াটাও হয় না। বিজয় বাড়োই বড় জামাইয়ের মুখের দিকে তাকিয়ে বলল, বাবা বসো, অনেক দূর থেকে এসেছো, একটু জিরিয়ে নাও। কে আছিস? বড় জামাইকে একটু জল টল দে। বড় জামাই নিজে থেকে একটি চেয়ার টেনে নিয়ে বসলো। সে তার শালিকার দিকে তাকিয়ে বলল, তা কেমন আছো বলো? তেমন ভাবে খোঁজ খবরও নাও না,
ফোন টোনও করো না। বড় দিদিকে কি ভুলে গেছো? ও মা, না না জামাই বাবু, কি যে বলো। তুমি তো জানোই তোমার ভাইয়ের কত কাজ, সময়ই পায় না। মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম। এখন কত কিছু আমাদের করতে হয়, বোঝোই তো, সময় হয়ে ওঠে না। হ্যাঁ, তা তো বটেই। ডাক্তার মানুষ, হাজার রোগী, তাদের চিকিৎসার চাপ, সময় তো থাকেই না। তবু এখানে যখন এসেইছো, একদিন না হয় যেও, দিদির বাড়ি থেকে ঘুরে এসো। না না জামাই বাবু, একেবারেই হবে না, বুঝলে। তুমি তো জানোই আমার ছেলেটা আবার গরম সহ্য করতে পারে না, তাই ও যেখানে সেখানে যেতেও পারে না। আমি যখন একা একা আসবো তখন না হয় যাব। বড় জামাই বিচক্ষণ মানুষ, সে মুচকি হেসে বলল, আচ্ছা বেশ, সে না হয় তুমি একাই যেও, কিন্তু যেও কেমন, তোমার দিদির ভালো লাগবে। অলকা বলে উঠল, আচ্ছা বাদ দাও সব কথা, যাওয়া না হয় পরে হবে। এখন মেয়েটা এত কষ্ট করে এসেছে, ওকে একটু বিশ্রাম করতে দাও। যা মা, ঘরে গিয়ে আরাম কর। যা যা মা, যা। বিজয় বাড়ই বলল, হ্যাঁ তাই তো যা মা, বড় মা, জামাইকে নিয়ে তুইও ঘরে যা। অলকা বলল, হ্যাঁ মা সোহিনী, যা মা, কাপড় ছেড়ে আয়, বাইরে কত কাজ পড়ে আছে, এরা সবাই একা একা পারছে না রে, তুই একটু হাতে হাতে করে দে, ঠিক আছে মা? আদরিনী, যা মা, তুই কাপড় ছেড়ে একটু আরাম কর, তোর কত কষ্ট হয়েছে, যা মা যা। সকলের সব কাজ গোছাতে গোছাতে বেলা গড়িয়ে গেল। বাচ্চাদের খিদে পেয়ে গেছে, তারা জ্বালাতন করছে। সোহিনীর বড় ছেলে বলল, ও মা, খিদে পেয়ে গেছে তো, কিছু খেতে দাও। সোহিনী মাথা নেড়ে বলল, এই তো বাবা, হয়ে এসেছে প্রায়, একটু গুছিয়ে নি, তারপর দিচ্ছি, যা বাবা একটু বস। সে মাথা নেড়ে একটি চেয়ারে গিয়ে বসলো শান্ত হয়ে। সোহিনী খাবার বেড়ে বড় ছেলেকে ডাকলো খাওয়ার টেবিলে। এটা দেখে অলকা তাড়াতাড়ি এসে দাঁড়ালো সেখানে। সে মুখ নাড়িয়ে বলল, বাবারে বাবা, আসতে না আসতেই খিদে লেগে গেছে, এত খিদে লেগে গেছে। ওইদিকে আমার ছোট মেয়েটা না খেয়ে ঘরে বিশ্রাম করছে, সেদিকে তো কারোর নজর নেই। কই, তার ছেলেটাও না খেয়ে আছে, ও তো কোটিপতি ছেলে, কোটিপতি বাপের একমাত্র ছেলে, সে তো একবারও বলছে না আমার খিদে লেগে গেছে। হ্যাঁ, এত খিদে। অলকার কথায় সোনালির রাগ হলো। সে এসে বলল, আচ্ছা মা, আমি না হয় আপনার বৌমা, আপনি আমার সঙ্গে যা খুশি তাই করতে পারেন। এটাও তো আপনার মেয়ে নাকি? তা মেয়ে তার সন্তানকে খাওয়াতে পারে না? তার খিদে লাগতে পারে না? আপনি যখন তখন দেখি বর দেখি যা খুশি নয় তাই বলেন, এটা কি আপনি ভালো করেন? অলকা ধমক দিয়ে বৌমাকে বলল, চিৎকার চেঁচামেচি শুনে আদরিনী বাইরে বেরিয়ে এলো। সে তার মায়ের দিকে তাকিয়ে বলল, কি
হয়েছে কি? এত চিৎকার করছো কেন? আস্তেও তো কথা বলা যায় নাকি? একটু শান্তিতে শুয়েও থাকা যায় না? ছোট মেয়েকে দেখে অলকা আহ্লাদে গদগদ। সে মুচকি হাসতে হাসতে ছোট মেয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, আরে আমার সোনা মা উঠে গেছে। ও মামা, তোমার ঠিকঠাক ঘুম হয়েছে তো মা? আরে এখানে কিছুই হয়নি তেমন, ওই আমরা একটু কথা বলি বলে করছিলাম। তা তোমার ছেলে কোথায়? বাবাই খাবে না? ওর খিদে পায়নি? যাও যাও, ওকে ডেকে আনো। এই তো খাবার সব কিছু রেডি মা, তুমি আসলেই খাবার দেওয়া হবে। যাও মা, শোনো মা, বাবাইকে ডেকে নিয়ে আসো। যাও যাও যাও। না, আমি এখন খাবো টাবো না। ওই তোমার জামাই ফোন করেছিল, ও আসছে। ও আসলে একসাথেই খাবো। ছোট মেয়ের মুখের কথা শেষ হতে না হতেই অলকার চোখে মুখে আনন্দের ছাপ যেন আরো বেশি করে ফুটে উঠল। সে সকলের দিকে তাকিয়ে বলে উঠল, আরে আরে, শুনেছিস তোরা, শুনেছিস? আমার জামাই আসছে রে। ওরে আমার ছোট জামাই আসছে। ওরে আমি যে কি করব, আমি কোন দিকে যাব? হে ভগবান, তুমি আমাকে শক্তি দাও। যা যা যা, আর কি রান্না করতে বাকি আছে ওরে তোরা শেষ কর। যা রান্না করতে বাকি আছে তাও রাত, আর যা রাঁধিস নি সেটাও নিয়ে আসে রাত। রাত রে, আমার ছোট জামাই আসছে। ওরে আমি কি করব? ও শুনছো? সোনালি বলে উঠল, মা, তোমার বড় জামাই কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত জলও পায়নি এই বাড়ি থেকে। তার জন্যও কিছু একটু ভাবো। অলকা যেন কথাটা শুনেও না শোনার ভান করে চলে গেল। তার বৌমা যে এত বড় একটা কথা বলল, তাকে এত বড় একটা প্রশ্ন তার সামনে রাখলো, তার উত্তর তার জানা ছিল না হয়তো। তাই সে সেখান থেকে চলে গেল বিজয় বাড়ইয়ের দিকে। বিজয় বাড়ই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে ধীরে ধীরে। অলকা তার কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, ওগো শুনছো শুনছো, ছোট জামাই আসছে। তুমি একটু দেখো না গো, কি কি বাজার আনতে বাকি আছে। বিজয় বাড়ই কাশতে কাশতে জবাব দিল, সবই তো আনা হয়েছে, কোনো কিছুই তো বাকি নেই। যত রকমের বাজারে মিষ্টি ছিল সবই আনা হয়েছে। তুমি চিন্তা করো না, মাছ মাংসেরও কমতি নেই। ছোট জামাইয়ের অসুবিধে হবে না। কলিং বেলের শব্দ। সকলের চোখ দরজার দিকে আর অলকার দিকে। অলকা কি করবে বুঝে উঠতে পারছে না। সে ছুটতে গিয়ে বালতি করে জল নিয়ে এলো পা ধোয়ার জন্য। ছোট মেয়ে দরজা খুলেছে। ছোট জামাই ঘরে ঢুকে অলকাকে প্রণাম করতে যাবে, ঠিক তার আগেই অলকা বলে উঠল, আরে আমার সোনা জামাই, ভালো থেকো ভালো থাকো। এ নাও বাবা, বাবা আমি তোমার পা ধোয়া জল নিয়ে এসেছি, চলো পা ধুয়ে নেবে। ছোট জামাই বিজয় বাড়ইকে প্রণাম করতে করতে বলল, আরে আরে না মা, থাক থাক থাক, আমি বাথরুমে গিয়ে হাত পা ধুয়ে নেব। শুধু শুধু আপনি কষ্ট করছেন কেন? আর এটা ভালোও দেখা যায় না। আপনি আমার বয়সে বড়, গুরুজন, এগুলো কি আপনাকে শোভা পায়? আচ্ছা বেশ বেশ বাবা, তুমি যা ভালো বোঝো তাই। তুমি সবার থেকে বেশি ভালো বোঝো, সে আমি জানি। যাও বাবা, তোমার যা মন চায় তুমি তাই করো। যদি মন চায় আমি এই জল এনেছি, এটা দিয়েও পাও ধুতে পারো। তোমার মন যা চাই। আমি জানি বাবা, তুমি সবার থেকে বেশি বুদ্ধিমান। তোমার মতন বুদ্ধি এখানে কারণ নেই। যাও বাবা, তোমার যা ভালো লাগে তুমি তাই করো। হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি আসো কেমন? ছোট জামাই ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে বসল। তিনি চতুর্দিকে তাকিয়ে দেখে সোহিনীর দিকে তাকিয়ে বলল,
দিদি, দাদা আসেনি? আদরিনী যে বলল দাদা এসেছে, কই তাকে তো দেখছি না। অলকা ছোট জামাইয়ের মন রাখতে সোহিনীর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, জামা যা, বড় জামাইকে ডেকে আন। এই কথাও বলে দিতে হয়, সেই সকাল থেকে সে কিচ্ছুটি খায়নি। জানো বাবা, তুমি কখন আসবে তারপর সে খাবে। এই মুখ ধরে বসে আছে, কেউ দাঁতে কিচ্ছু কাটেনি, ছোটরাও বসে আছে। জামা যা, আর দাঁড়াস না, যা, জামাইকে ডেকে আন। ও মা, তা কেন? আমি যদি না আসতাম সকলে কি না খেয়ে বসে থাকবে? আমি ডাক্তার হিসেবে এইটুকু বলতে পারি, কখনো না খেয়ে বসে থাকতে নেই। খিদে পাওয়ার সঙ্গে সঙ্গে কিছু না কিছু খেতে হয়। যাও দিদি, দাদাকে ডেকে নিয়ে আসো, তারপরেই আমরা খাবো। দুই ভাই মিলে কতদিন পরে খাবো। যাও দিদি। সোহিনীর ডাকাতে বড় জামাই খাওয়ার টেবিলে এসে বসলো। ছোট জামাইয়ের থালে জায়গা নেই, তার থালের পাশ দিয়েও হাজার রকমের খাবার বাটি ভরা, কিন্তু উল্টো দিকে বড় জামাইয়ের থালায় ততটাও খাবার নেই। তার থালের পাশে বাটি আছে, কিন্তু তা সীমিত। এটা দেখে ছোট জামাই বলে উঠল, এ কি, আমার জন্য এত কিছু, দাদার থালে ফাঁকা, কি ব্যাপার? এই তো বললেন সকাল থেকে দাদা না খেয়ে বসে আছে আমার জন্যে, দুজনের থালে দুরকম। আরে আমার ছোট জামাই কি সহজ সরল, আহা, বড় জামাই প্রায় আসে, আমি জানি তো। বড় জামাই তেমন খেতে ভালোবাসে না, আর খেতেও পারে না। তুমি কতদিন পরে একদিন আসো, তুমি খাও বাবা। আমি জানি বড় জামাই অত খাবে না, তাই তো দেওয়া হয়নি। তুমি খাও বাবা, তুমি খাও। সোনালি বলে উঠল, হ্যাঁ ছোট জামাই বাবু, বড় জামাই বাবুর টাকা কম, তাই শ্বশুর বাড়ির খাবার কম। ঘরে পাখা চলছে, এসি চলছে, তবুও অলকা হাত পাখা নিয়ে ছোট জামাইকে হাওয়া করেই চলেছে। বড় জামাইয়ের থাল ফাঁকা হয়ে গেলেও তার কাছে সামান্য সময়টুকু নেই এইটুকু শোনার যে, হ্যাঁ গো জামাই, তোমার আর কিছু লাগবে? আমি কিন্তু ভুলেও একবারও বলছি না যে জামাই আদর হয় না। জামাই আদর হচ্ছে, হবে, হয়ে গেছে, কিন্তু সবটাই হয়তো বেশিরভাগ ক্ষেত্রে নির্ভর করে জামাইয়ের পকেটের উপর। পকেট খালি তো জামাইয়ের থালা খালি, পকেট ভর্তি তো জামাইয়ের থালাও ভর্তি। জামাই তুমি আদর চাও, টাকার গরম আগে দেখাও। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। খারাপ লাগলে বুঝিয়ে দেবেন কোথায় ভুল হয়েছে। পরবর্তী গল্পগুলোতে ধ্যান রেখে গল্প বানানোর চেষ্টা করব। সকলকে ভালো রাখার, ভালো থাকার চেষ্টা করুন।